ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। ছেলেরা, তোমরা জানো নিশ্চয়ই আজকে আমরা প্রথম অধ্যায়ের কোষ এবং এর গঠনের ৮ নাম্বার লেকচার আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে আমাদের কোষ রসায়ন অধ্যায় মানে তৃতীয় অধ্যায় শেষ করেছি। আমরা জানি আমাদের প্রথম অধ্যায়ের অল্প একটু অংশ বাকি আছে এবং আমি আগেই তোমাদের বলেছিলাম যে তৃতীয় অধ্যায় শেষ করে আমরা প্রথম অধ্যায় ফেরত যাব। তো আমাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ। আমরা এখন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা টপিক এবং অনেক সহজ একটা টপিক, ক্রোমোজোমের গঠন এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে ছেলেরা, তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমরা নিউক্লিয়াস পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা আস্তে আস্তে ক্রোমোজোমের গঠন এবং প্রকারভেদ, এরপর আমরা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, আরএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শেষ করব। ঠিক আছে, এখন তোমাদের একটু বলি, তোমাদের পরীক্ষা তোমরা জানো সামনের জানুয়ারির ফার্স্ট উইকে হয়তোবা হবে তোমাদের পরীক্ষা, রুটিন দিয়ে দেওয়া হবে। এবং তোমরা জানো যে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা ডেমো পরীক্ষা হবে, সেটার নোটিশ তো কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। সো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে কোনো পড়া জমিয়ে রাখবা না, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা। তারপরেও কেউ যদি পড়া জমিয়ে রেখে থাকো, অবশ্যই পরীক্ষার আগে পড়ে ফেলবা। পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দিবা। কেন? কারণ এই পরীক্ষার নাম্বার কিন্তু তোমাদের সেমিস্টার ফাইনালের সাথে যুক্ত হবে। ঠিক আছে ছেলেরা, আমি আরেকবার বলছি, হেলাফেলা করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। ভাবার কোনো দরকার নাই যে এই পরীক্ষাটা কোনো মতো দিয়ে দেই, সেমিস্টার ফাইনাল খুব ভালোভাবে দিব। এটা ভাবার কোনো সুযোগ নাই। কেন? কারণ এই পরীক্ষার নাম্বার তোমাদের সেমিস্টার ফাইনালে যুক্ত হবে, যার কারণে তোমরা খুব মনোযোগের সাথে পরীক্ষাটা দিবা। এখন আমি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আসি। আমাদের বায়োলজির কি কি সিলেবাস আছে সেটা হচ্ছে, প্রথম অধ্যায় নিউক্লিয়াস পর্যন্ত থাকবে। প্রথম অধ্যায় নিউক্লিয়াস পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন পুরোটাই থাকবে, তৃতীয় অধ্যায় কোষ রসায়নও পুরোটাই থাকবে। তার মানে এর আগের ক্লাস পর্যন্ত, মানে আজকের ক্লাস ছাড়া আজকের ক্লাসের আগের ক্লাস পর্যন্ত আমি যা যা পড়িয়েছি সব কিছুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমি আরেকবার বলছি ছেলেরা, প্রথম অধ্যায় নিউক্লিয়াস পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন পুরোটাই থাকবে, তৃতীয় অধ্যায় কোষ রসায়ন পুরোটাই থাকবে। এবং 3টা অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়েছে, 3টা অধ্যায়ই তোমরা মনোযোগ দিয়ে পড়বা। কঠিন ভাবার কোনো কারণ নাই, কারণ আমি প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে বুঝিয়েছি। প্রশ্ন খুব কঠিন হবে তেমনটা না, আমরা যা যা পড়িয়েছি তার উপরই প্রশ্ন আসবে। তার চেয়েও বড় কথা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। এবং সেই সাথে তোমরা, আমার বিশ্বাস তোমরা যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে করেছো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো, তারা তোমরা ভালো করবে। যারা পড়াশোনা করেছো তারা তোমরা ভালো করবে, বা যারা পড়াশোনা করবে তারা তোমরা অবশ্যই ভালো করবে। আরেকটা ব্যাপার, প্রশ্নের ধরন হবে এমসিকিউ ধরনের। এমসিকিউ পরীক্ষা হবে, 30টা প্রশ্ন থাকবে, 30 নাম্বারের। ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা যারা আমার ক্লাসটা রেগুলার করেছো, যারা পড়াশোনা করছো, তারা 30-এ 30ই পাবে, এমন প্রশ্নই করা হয়েছে। তবে পড়াশোনা করতে হবে একটু ডিপলি, ভাষা ভাষা পড়াশোনা করলে হবে না। প্রত্যেকটা প্রশ্ন আনসার করার আগে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, চিন্তা করে করে আনসার করবা। এই হচ্ছে পরীক্ষা নিয়ে কথা, প্রশ্ন নিয়ে কথা। আমি একটা ক্লাস তোমাদের জন্য রেখেছি, সামনের ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে ডিটেল আলোচনা করব। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের ক্লাসে শেষে বলবে, আজকের ক্লাসে শেষে বলবে। আমি এখন আজকের ক্লাসে চলে যাব। তোমরা যারা আসছো প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যেটা বলছিলাম, আজকে আমরা কোষ এবং এর গঠনের 8 নাম্বার লেকচার আলোচনা করব। এখানে আমরা ক্রোমোজোমের গঠন এবং ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে কথা বলবো। খুবই সহজ একটা টপিক।
প্রথমেই আমরা বলি ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি। ক্রোমোজোম সম্পর্কে কিন্তু আমরা জেনেছি ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন, মানে অনুলিপন বা প্রতিলিপন বা রেপ্লিকেশন একই কথা। রেপ্লিকেশন ক্ষমতা সম্পন্ন, রং ধারণকারী, মানে এটাকে বিভিন্ন রঞ্জক পদার্থে রঞ্জিত করা যায়, এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিয় প্রোটিন মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির কাঠামো বংশগতীয় উপাদান, মানে হচ্ছে ডিএনএ বা জিন ধারণ করে, মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাদেরকে ক্রোমোজোম বলা হয়। ছেলেরা, আমরা যখন নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে নিউক্লিয়াসের মধ্যে সূত্রাকার কিছু অংশ থাকে যেগুলোকে ক্রোমোজোম বলা হয়, এবং তখনই আমরা জেনেছি যে ক্রোমোজোমকে বংশগত উপাদান বলা হয়। কেন? কারণ ক্রোমোজোমগুলোই মূলত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ খণ্ড থাকে, যে ডিএনএ এর মধ্যে জিন থাকে বা জিন বহন করে, এবং আমরা জানি যে জিন মানে হচ্ছে আমাদের এক একটা বৈশিষ্ট্য বহন করা। ঠিক আছে, ডিএনএ খণ্ডকে আমরা জিন বলতে পারি, যে এটা কি করে আমাদের এক একটা বৈশিষ্ট্য বহন করে, যার মানে হচ্ছে ক্রোমোজোম আমাদের বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, এবং এই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতীয় যে উপাদানগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্থানান্তরিত হয়। কিভাবে স্থানান্তরিত হয় এটা কিন্তু আমরা মাইটোসিস, মায়োসিস কোষ বিভাজনে দেখেছি, তাই না? বিশেষ করে মায়োসিস কোষ বিভাজনে দেখেছি কিভাবে পিতামাতা থেকে পরবর্তী জেনারেশনে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের সংজ্ঞা যদি চাই তাহলে তোমরা এটার অবস্থান কোথায়, এটা কি দিয়ে গঠিত, এটার কাজ কি, এই তিনটা জিনিস দিয়ে দিবা। যে এটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, এটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এবং সূত্রাকৃতির একটা কাঠামো যেটা বংশগত উপাদান, মিউটেশন প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে। সেই উপাদানগুলোকে বলা হয় ক্রোমোজোম, সেই সূত্রাকৃতির কাঠামোটাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, এখন আবিষ্কার নিয়ে ছোট্ট করে বলবো। কার্ল নাগেলি 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম দেখতে পান। স্টার্জবার্গার 1875 সালে কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু কাঠামো লক্ষ্য করেন। আর ওয়াল্টার ফ্লেমিং 1888 সালে এইসব সুতার মতো গঠনকে ক্রোমাটিন নামকরণ করেন। বর্ণধারণ ক্ষমতার জন্য ওয়াল্ডার 1888 সালে এদের নামকরণ করেন ক্রোমোজোম। আবিষ্কারটা একটু দেখবা। এইরকম প্রশ্ন সাধারণত তোমাদের এডমিশন টেস্টে বেশি আসে, যে কে কিসের নামকরণ করেছেন। এই জিনিসগুলো এখন থেকেই পড়বা, তাহলে এডমিশন টেস্টে সুবিধা হবে। ক্রোমোজোম নামকরণ কিভাবে আসছে দেখো। ক্রোমা অর্থ হচ্ছে কালার বা বর্ণ, এবং সোমা হচ্ছে বডি বা দেহ। তার মানে যাদের দেহ হচ্ছে বিভিন্ন রঞ্জকে রঞ্জিত করা যায় বা বিভিন্ন বর্ণ ধারণ করে তাদেরকে ক্রোমোজোম বলা হয়। দেখো, ক্রোমোজোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। থিওফিলাস পেন্টার 1921 সালে সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন, এবং সেটা হচ্ছে 46টা। আমরা জানি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া অথবা 46টি, 23 জোড়া অথবা 46টা। এটা সর্বপ্রথম বলেছেন থিওফিলাস পেন্টার 1921 সালে। এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। কে ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন, মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রথম প্রকাশ করেন। এখন ক্রোমোজোমের সংখ্যার দিক থেকে যদি আসি, এই পেজটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে 2 থেকে 1600 পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে। ফার্নবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে ওফিওগ্লোসাম রেটিকুলাটামে, মানে ফার্নবর্গীয় যে উদ্ভিদগুলো আছে সেটার মধ্যে এই ওফিওগ্লোসাম রেটিকুলাটামে 1200 সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। আর পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গিয়েছে হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস, 4টা ক্রোমোজোম থাকে, এবং সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে পোয়া লিটারোসা, 506 থেকে 530টা। এইগুলা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে, যে পুষ্পক উদ্ভিদে সবচেয়ে বেশি ক্রোমোজোম কোথায় থাকে বা কার ক্ষেত্রে থাকে। পোয়া লিটারোসা এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ, সেখানে হচ্ছে 506 থেকে 530টা থাকে। আর প্রাণীদের ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে 2টা, এবং সেই 2টা ক্রোমোজোম থাকে অ্যাসকারিস মেগালোসেফালাসে, গোলকৃমি অ্যাসকারিস মেগালোসেফালাসে, এবং সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে 1600টা প্রাণীদের ক্ষেত্রে, এবং সেই 1600 ক্রোমোজোম থাকে হচ্ছে রেডিওলা জাতীয় এক ধরনের প্রোটোজোয়া, যেটার নাম হচ্ছে ইউলাকান্থা স্পেসিসে। ঠিক আছে, এগুলো কিন্তু আসে যে প্রাণীদের ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা কয়টা, 2টা।
কোথায় পাওয়া যায়? গোলকৃমি বা অ্যাসকারিস মেগালোসেফালাসে। ঠিক আছে, এগুলো আসে। বা সর্বাধিক সংখ্যক কয়টা, কোথায় পাওয়া যায়? ইউলাকান্থাতে 1600 সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এই জিনিসগুলো তোমরা এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে শিখবা। এখন আমি চলে যাব ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনে কি কি অংশ নিয়ে গঠিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে একটু তোমাদেরকে বলি, আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় কিন্তু কোষে ক্রোমোজোম দেখা যায় না। কখন দেখা যায় বলো তো? আমরা কোষ বিভাজনে জেনেছি, কোষ যখন কোষ বিভাজনে প্রবেশ করে তখন এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে, মানে প্রোফেজ পর্যায়ে আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকে, এবং মেটাফেজ পর্যায়ে সবচেয়ে বেশি ভালো এদেরকে দেখা যায়। এবং আমরা আজকে যে ভৌত গঠনটা ব্যাখ্যা করব সেটা মূলত হচ্ছে মেটাফেজ পর্যায়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যেরকম দেখা যায় সেই ভৌত গঠনটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা দেখি ক্রোমোজোম কি কি অংশ নিয়ে গঠিত। প্রথমেই আছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে মূলত ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান, এবং এটা গঠিত হয় ডিএনএ এবং প্রোটিন দ্বারা। প্রোটিনটা হচ্ছে হিস্টোন জাতীয় প্রোটিন। তাহলে আমরা বলতে পারি ডিএনএ এবং হিস্টোন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদানকে ক্রোমাটিন বলা হয়। এটা ক্ষারীয় রঞ্জক ফুলজিন রঞ্জক দ্বারা গাঢ়ভাবে রঞ্জিত হয়, মানে ফুলজিন রঞ্জক দ্বারা এটাকে রঞ্জিত করা যায়। নিউক্লিওপ্রোটিন যৌগের যে সূত্রক আছে, মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যৌগের যে সূত্রক আছে, এই সূত্রকটা কুণ্ডলী পাকিয়ে মূলত ক্রোমাটিন তৈরি করে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটু ছবিটা দেখাই। এই হচ্ছে ক্রোমোজোমের ছবি। আমি ছবিটা দেখিয়ে আরেকবার বুঝাবো, আমি প্রথমে শুধু লেখাগুলো দিয়ে বুঝাবো। তবে ছবিতে তোমাদের একটা জিনিস দেখাই, ক্রোমাটিন। খেয়াল করে দেখো, এই হচ্ছে ক্রোমাটিন, মানে ক্রোমোজোমের ভেতরে দেখো এই যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই সব কিছুই কিন্তু ক্রোমাটিন। তার মানে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, ক্রোমোজোমের মধ্যে সবকিছুই কিন্তু প্রায় ক্রোমাটিন, মানে ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান। ক্রোমাটিন দিয়েই মূলত ক্রোমোজোম গঠিত হয়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ বা ছবিটা দেখে বুঝতেই পাচ্ছ যে ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হচ্ছে ক্রোমাটিন। এবং এই ক্রোমাটিন কি কি দিয়ে গঠিত? ডিএনএ এবং হিস্টোন জাতীয় প্রোটিন দিয়ে এই ক্রোমাটিন গঠিত হয়। ডিএনএ হিস্টোন জাতীয় প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে এই নিউক্লিয় প্রোটিন সূত্র তৈরি করে, যেটা মূলত ক্রোমাটিন গঠন করে। এখন তোমরা মনে রাখবা, এই যে ক্রোমাটিন আমরা দেখলাম এটা দুই প্রকার, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন কি? ইন্টারফেস এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে থাকে তাদেরকে হেটারোক্রোমাটিন বলা হয়। এইটা এমআরএনএ সংশ্লেষণে ভূমিকা পালন করে না। আর ইউক্রোমাটিন কি? ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণ করে থাকে তাকে ইউক্রোমাটিন বলা হয়। এটা ক্রোমোজোমের বিস্তৃত অংশ এবং এমআরএনএ সংশ্লেষণে ভূমিকা পালন করে, মানে এখানে সক্রিয় ডিএনএ থাকে। ব্যাপারটা কি আমরা এই ছবিটাতে দেখি। ছেলেরা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা খেয়াল করে দেখো, এখানে হচ্ছে একটা ক্রোমোজোম দেখানো হয়েছে, দুইটা ক্রোমাটিড সহ একটা ক্রোমোজোম। মেটাফেজ পর্যায়ে সাধারণত আমরা এরকম দেখি, একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড থাকে। এখন আমরা যদি ক্রোমাটিডের একটা অংশকে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, তাহলে দেখব যে ক্রোমাটিন যে আছে সেই ক্রোমাটিন হচ্ছে দুই ধরনের। তোমরা খেয়াল করে দেখো, এই অংশটুকু কিন্তু অনেক বেশি কুণ্ডলিত, এই অংশটা একটু কম কুণ্ডলিত। অধিক কুণ্ডলিত ক্রোমাটিনের অংশকে বলা হয় হেটারোক্রোমাটিন, কম কুণ্ডলিত ক্রোমাটিনের অংশকে বলা হয় ইউক্রোমাটিন। তোমরা মনে রাখবা, এই হেটারোক্রোমাটিনে যে ডিএনএটা থাকে সেটা সক্রিয় ডিএনএ না, মানে সেই ডিএনএ গুলো আমাদের কোনো বৈশিষ্ট্য বহন করে না, মানে ডিএনএটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর ইউক্রোমাটিনে যে ডিএনএ টুকু থাকে সেই ডিএনএ টুকু হচ্ছে সক্রিয় ডিএনএ, মানে সেই ডিএনএ আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে এবং সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে। সেটা আমরা প্রোটিন সংশ্লেষণে দেখব যে প্রথমে এমআরএনএ তৈরি হয়, এরপরে প্রোটিন সংশ্লেষণ হয়। ঠিক আছে, এবং তোমরা যদি দেখো এই ইউক্রোমাটিনের একটা অংশকে আরো যদি মাইক্রোস্কোপের নিচে বড় করে দেখাও, তাহলে এই হচ্ছে একটা অংশ ইউক্রোমাটিনের, এবং এইখানের একটা অংশকে আমরা যদি আরো বড় করে দেখি ক্রোমাটিন ফাইবারের মাধ্যমে, তাহলে দেখব এই নিউক্লিক অ্যাসিড
এবং প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন মিলিতভাবেই এই ক্রোমাটিনের অংশটা গঠন করছে। খেয়াল করে দেখো, এই যে গোলাকার যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রোটিন, এবং উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সুতার মতো বা ফিতার মতো সেটা হচ্ছে ডিএনএ। মানে ডিএনএ এবং প্রোটিন, ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাই না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং প্রোটিন, হিস্টোন জাতীয় প্রোটিন একসাথে যুক্ত হয়ে এই ক্রোমাটিনগুলো গঠন করেছে। তোমরা এখানে একটা সংজ্ঞা মনে রাখবা, নিউক্লিওজোম কি। এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সংযুক্ত অবস্থায় নিউক্লিওজোম বলা হয়। আমি যদি আরেকবার বলি, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম। পরীক্ষায় মাঝে মাঝে আসে জ্ঞানমূলকে, নিউক্লিওজোম বলতে কি বুঝো, তখন আমরা বলবো হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে নিউক্লিওজোম বলা হয়। মানে এই হচ্ছে একটা নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম একত্রিত হয়ে সাধারণত ক্রোমাটিন ফাইবার গঠন করে, যেটা হচ্ছে ইউক্রোমাটিন গঠন করে বা ক্রোমাটিন গঠন করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্রোমাটিন কত প্রকার এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা ক্রোমাটিনের কথা বলবো। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে অনুদৈর্ঘ্যে দুটি অংশে বিভক্ত হতে দেখা যায়, এদের প্রত্যেকটাকে ক্রোমাটিড বলা হয়। এটা আমরা দেখেছি, তারপরে একটু পরে আমরা দেখব। আমি প্রথমে তোমাদেরকে একটু ইনফরমেশনগুলো মাথায় দিই, তারপর ছবিটা দেখে আমি আরেকবার বোঝাবো। এখন বাহুর কথা যদি বলি, সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের অংশকে বাহু বলা হয়। তোমরা মনে রাখবা প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা করে বাহু থাকে। সেন্ট্রোমিয়ার কি, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, মানে এই অঞ্চল হচ্ছে রঞ্জক ধারণ করে না বা বর্ণ ধারণ করে না। ক্রোমোজোমের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দুটি সিস্টার ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার অঞ্চল অন্তত শক্তভাবে সংযুক্ত অবস্থায় থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থানে ক্রোমোজোমের একটি খাঁজ গঠন করে, এই খাঁজটাকে বলা হয় মুখ্যকুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। আমরা দেখব একটু পরে ছবিতে দেখব। কাইনেটোকোর কি, আমরা কাইনেটোকোর সম্পর্কে জেনেছি, এখন আরো ভালো করে জানবো। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারে একটা ছোট গাঠনিক অবকাঠামো থাকে, এটাকে কাইনেটোকোর বলা হয়। আমরা জানি এই কাইনেটোকোরের মধ্যে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। গৌণকুঞ্চন কি, সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্চন থাকতে পারে। গৌণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। কেন? কারণ এখান থেকে নিউক্লিওলাস পুনরায় সংগঠিত হয়। এরপর আছে স্যাটেলাইট। কোনো কোনো ক্রোমোজোমের বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্রক দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটা অংশ দেখা যায়, যেটাকে স্যাটেলাইট বলা হয়। আমরা জানি যে সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না, স্যাট ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, তাই না? এবং এই স্যাট ক্রোমোজোমটাই সাধারণত নিউক্লিওলাসের সাথে যুক্ত অবস্থায় থাকে। টেলোমিয়ারের কথা যদি বলি, বিজ্ঞানী মোলারের মধ্যে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। প্রতিটা কোষ কতবার বিভাজিত হবে তা টেলোমিয়ার দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে। ক্রোমোমিয়ারের কথা যদি বলি, আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর প্রথম দিকে ক্রোমোজোমের দেহে পুতির মতো গুটি গুটি কাঠা অংশ দেখা যায়, তাই না? এগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। এই ক্রোমোমিয়ার শুধুমাত্র মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এ দেখা যায়, প্যাকাটিন উপপর্যায় পর্যন্ত দেখা যেতে পারে, কিন্তু মাইটোসিসে কিন্তু এই ক্রোমোমিয়ারটা দেখা যায় না। ক্রোমোমিয়ারের আরেকটা নাম হচ্ছে ইডিওমিয়ার, তোমরা মনে রাখবা। আগে মনে করা হতো যে পেলিকল বলে ক্রোমোজোমের এক প্রকার আবরণ আছে, মানে আগে ধারণা করা হতো যে ক্রোমোজোমের উপরে একটা আবরণ আছে যেটাকে পেলিকল বলা হয়, এবং ক্রোমোজোমের মধ্যে জেলির মতো এক ধরনের মাতৃকা থাকে বা ম্যাট্রিক্স থাকে। তবে আধুনিক গবেষণায় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝলাম। আমরা এতক্ষণ ক্রোমোজোমের ভৌত গঠন, কি কি অংশ দ্বারা গঠিত দেখলাম। এখন আমরা ছবি দেখে অল্প করে ব্যাখ্যা করব। ঠিক আছে, তোমরা ছবিটা 2 বার বাসায় আঁকবা, ছবিটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। এবং ক্রোমোজোমের ছবিটা এইভাবেই আঁকবা, যেভাবে দেওয়া আছে এই ছবিটাই তোমাদের বইতে দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেভাবেই তোমরা আঁকবা। ঠিক আছে ছেলেরা, ছবি দেখে আমি আরেকবার খুব ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি ক্রোমোজোমের ভৌত গঠন, কি কি অংশ দ্বারা ক্রোমোজোম গঠিত। প্রথমেই কি ছিল? ক্রোমাটিন। দেখো, ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান। কেন? কারণ আমরা দেখতেই পাচ্ছি ক্রোমাটিন দিয়েই কিন্তু ক্রোমোজোম গঠিত হয়। এবং এই ক্রোমাটিন কি দিয়ে গঠিত হয় বলতো? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন বা নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রে সেই নিউক্লিক অ্যাসিডটা সাধারণত ডিএনএ থাকে, মানে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন একসাথে যুক্ত হয়ে মূলত এই ক্রোমাটিনের স্ট্রাকচারটা গঠন করে। আমরা ছবিতে কিন্তু দেখেছি এর আগে।
এখন এই ক্রোমোজোমের আমরা যখন প্রোফেজ পর্যায়ে আস্তে আস্তে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হতে থাকে, তখন এই ক্রোমাটিনের দুইটা অংশ দেখা যায়। একটা অংশ অনেক বেশি কুণ্ডলিত থাকে, আরেকটা অংশ কম কুণ্ডলিত থাকে। তার মানে আমরা বলতে পারি ক্রোমাটিন দুই প্রকার, একটা হচ্ছে কি বলতো হেটারোক্রোমাটিন, আরেকটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিনটা কি? যেই ক্রোমাটিনের অংশটুকু অধিক কুণ্ডলিত থাকে। তার মানে ইন্টারফেস এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত থাকে তাকে বলা হয় হেটারোক্রোমাটিন। এবং আমরা মনে রাখবো এই অংশটা নিষ্ক্রিয় ডিএনএ বহন করে, মানে সক্রিয় ডিএনএ বহন করে না। আর ইউক্রোমাটিন কি? ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত থাকে সেই অংশকে ইউক্রোমাটিন বলা হয়। এই অংশ বংশানুক্রমে ভূমিকা রাখে। কেন? কারণ এই অংশটুকুতে যে ডিএনএ থাকে সেই ডিএনএটা সক্রিয় ডিএনএ হয়, মানে সেই ডিএনএর মধ্যে জিন থাকে যেটা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। বুঝলাম আমরা ক্রোমাটিন। ক্রোমাটিন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ ক্রোমোজোমের মধ্যে। সবকিছু ইম্পর্টেন্ট, তারপরেও মানে ক্রোমাটিন হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট। অনেকে আমরা ক্রোমাটিন অংশটা কি সেটা বুঝি না, বাকি সবকিছুই আমরা মোটামুটি বুঝি, কিন্তু ক্রোমাটিন অংশটা বুঝি না। আমাদের মাথায় রাখতে হবে ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান, মানে ক্রোমোজোমের দেহটাই হচ্ছে ক্রোমাটিন দ্বারা গঠিত। এবং ক্রোমাটিন গঠিত হয় নিউক্লিয় প্রোটিন দ্বারা, মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা। সহজ কথায় হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা। ঠিক আছে, এখন আমরা ক্রোমাটিড নিয়ে কথা বলবো। আমরা জানি যে মেটাফেজ পর্যায়ে একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিড দেখা যায়, তাই না? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে আমরা জানি ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয়, এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি দুইটা অংশে বিভক্ত হতে দেখা যায়। যেই দুইটা অংশকে বলা হয় ক্রোমাটিড। এবং আমরা এও জানি যে ক্রোমোজোমের সমান এবং সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে। এই হচ্ছে একটা ক্রোমাটিড, লম্বালম্বি। খেয়াল করে দেখো, এই হচ্ছে একটা ক্রোমাটিড, এই হচ্ছে একটা ক্রোমাটিড। এবং এই দুইটা ক্রোমাটিড তোমরা যদি একটু খেয়াল করে দেখো অনেকটাই সমান এবং সমান্তরাল। তার মানে একটা ক্রোমোজোমে সমান এবং সমান্তরাল দুইটা ক্রোমাটিড থাকে। এবং আমরা এও জানি যে একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে সিস্টার ক্রোমাটিড বলা হয়, আর ভিন্ন দুইটা ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে ক্রোমাটিডের অংশ। এখন আমি সেন্ট্রোমিয়ারের কথা যদি বলি, দেখো এই জায়গাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যে জায়গাটাতে দুইটা ক্রোমাটিড একসাথে সংযুক্ত হয়েছে এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আমরা বলতে পারি ক্রোমোজোমের যে স্থানে দুটি ক্রোমাটিড সংযুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, সেন্ট্রোমিয়ার যে স্থানে অবস্থান করে ক্রোমোজোমের সেই জায়গাটাতে একটা খাঁজের সৃষ্টি হয়। এরকম দেখো, এই জায়গায় একটা লুপ বা খাঁজের সৃষ্টি হয়েছে না? এই খাঁজটাকেই বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন হচ্ছে জায়গাটার নাম মূলত, মানে এরকম যে খাঁজ দেখা যায় সেই খাঁজটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। তাহলে সেন্ট্রোমিয়ারের কথা আমরা কি বলবো? যে ক্রোমোজোমের যে জায়গায় দুইটা ক্রোমাটিড সংযুক্ত হয় সেই জায়গাটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, এবং সেন্ট্রোমিয়ারের জায়গায় একটা খাঁজের সৃষ্টি হয় সেই খাঁজটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। এখন আমরা কাইনেটোকোর নিয়ে কথা বলবো। কাইনেটোকোর কি দেখো, ছেলেরা তোমরা সবাই মিউট হও। ইব্রাহিম, নিজেকে মিউট করো। আমরা এখন কাইনেটোকোর নিয়ে কথা বলবো। দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের যে জায়গা আছে সেই সেন্ট্রোমিয়ারের জায়গায় একটা ছোট্ট একটা গাঠনিক অবকাঠামো থাকে, মানে ছোট্ট একটা অঞ্চল থাকে যে অঞ্চলে মাইক্রোটিউবুল সংযুক্ত থাকে। আমরা কিন্তু এটা জেনেছি মাইটোসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন দুইটাতেই, যে এই যে সেন্ট্রোমিয়ারের সাথে আমরা দেখেছি যে স্পিন্ডল তন্তুগুলো সংযুক্ত থাকে, তাই না? মূলত এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের যে জায়গাটা আছে বা সেন্ট্রোমিয়ারের একটা নির্দিষ্ট জায়গাতে স্পিন্ডল তন্তুগুলো সংযুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় কাইনেটোকোর। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের ছোট্ট একটা গাঠনিক অবকাঠামো থাকে যাকে কাইনেটোকোর বলা হয়। এতে মাইক্রোটিউবুল সংযুক্ত হয়। এটি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের অ্যানাফেজিক চলন নিয়ন্ত্রণ করে। মানে স্পিন্ডল তন্তুগুলো এই কাইনেটোকোরের সাথে যুক্ত হয়ে ক্রোমোজোমের অ্যানাফেজিক চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই হচ্ছে কাইনেটোকোর। এরপর বাহুর কথা বলবো। এই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু। তার মানে সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে ক্রোমোজোমাল বাহু, এই হচ্ছে একটা বাহু, মানে এটা তো সেন্ট্রোমিয়ারের উপরে হচ্ছে একটা বাহু, নিচে হচ্ছে একটা বাহু। একটা ক্রোমোজোমে দুইটা বাহু থাকে।
সহজভাবে মনে রাখবো, একটা ক্রোমাটিডে দুইটা বাহু থাকে। এই হচ্ছে একটা ক্রোমাটিড না, একটা ক্রোমাটিডে দুইটা বাহু থাকে। ঠিক আছে, এরপর আমরা ক্রোমোমিয়ারের কথা যদি বলি, ক্রোমোমিয়ার কি আমরা এখানে দেখতে পাবো? বলতো পাবো না কিন্তু। কেন? কারণ আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখছি এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যেমন দেখা যায় সেরকম। কিন্তু আমরা জানি ক্রোমোমিয়ার কখন দেখা যায়? মায়োসিস কোষ বিভাজনের বা মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানে, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে ক্রোমোমিয়ার দেখা যায়। সেটা কি? ক্রোমোজোমের গায়ে পুতির মতো দানাদার কিছু অংশ দেখা যায় যেগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। ঠিক আছে, আমরা এই ছবিতে ক্রোমোমিয়ার দেখতে পাচ্ছি না, কেননা এটা আমরা মেটাফেজ পর্যায়ে যেরকম দেখায় সেরকম দেখছি। ঠিক আছে, আমরা মনে রাখবো যে মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে ক্রোমোজোমের গায়ে পুতির মতো কিছু দানাদার অংশ দেখা যায় যেগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। এখন গৌণ কুঞ্জনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই মুখ্য কুঞ্জন ছাড়াও ক্রোমোজোমে আরেকটা খাঁজ থাকে যেটাকে বলা হয় গৌণ কুঞ্জন। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই গৌণ কুঞ্জনের জায়গায় কিন্তু স্যাটেলাইট অবস্থান করে। ঠিক আছে, এবং গৌণ কুঞ্জনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। আমি যদি স্যাটেলাইটের কথা বলি, কোনো কোনো ক্রোমোজোমের এক প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটা অংশ দেখা যায়। এই যে গোলাকৃতির অংশ দেখতে পাচ্ছ, এটাকে ক্রোমাটিন বলা হয়। ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতির অংশকে স্যাটেলাইট বলা হয়। আমরা এটা জানি যে সব ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে, থাকবে না কিন্তু। যেই ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে সেই ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলা হবে, এবং এই সেট ক্রোমোজোমটাই কিন্তু মূলত নিউক্লিওলাসের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, আর টেলোমিয়ারের ক্ষেত্রে দেখো, এই যে প্রান্তের যে অংশটা আছে সেটাকে টেলোমিয়ার বলা হচ্ছে। এই যে প্রত্যেকটা ক্রোমাটিডের প্রান্তের অংশকে বলা হয় টেলোমিয়ার। এই টেলোমিয়ারের অবস্থানের কারণে ক্রোমোজোমের প্রান্ত দুইটা কখনো সংযুক্ত হতে পারে না। এই হচ্ছে ক্রোমোজোমের গঠন। শেষে তোমরা বলে দিবা যে প্রত্যেকটা ক্রোমোজোমে আগে বলা হতো যে প্রত্যেকটা ক্রোমোজোমের বাইরে একটা আবরণ থাকে, পাতলা একটা আবরণ থাকে যেটাকে পেলিকল বলা হয়, এবং ক্রোমোজোমের ভেতরে জেলির ন্যায় তরল পদার্থ থাকে যেটাকে ম্যাট্রিক্স বলা হয়। এটা আগে বিজ্ঞানীরা ধারণা করতেন যে আছে, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বলছেন যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেলিকল অথবা ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জিনিসটা তোমরা নিচে দিয়ে লিখে দিবা। ঠিক আছে, এই হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। এখন যদি আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে বলি, রাসায়নিক গঠন কিন্তু আমরা এর মধ্যে জেনে গিয়েছি। সেটা কি বলতো? নিউক্লিয় প্রোটিন, মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। প্রধানত ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। আমরা দেখি নিউক্লিক অ্যাসিড কি কি থাকে, ডিএনএ থাকে এবং আরএনএ থাকে, মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে। এর পরের ক্লাসে কিন্তু আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো। এর পরের ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেই সাথে সময় পেলে নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো, অথবা তার পরের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো। সেখানে আমরা ডিটেল দেখব ডিএনএ কিভাবে গঠিত হয়, আরএনএ কিভাবে গঠিত হয়, সেটা আমরা ডিটেল দেখব। প্রোটিনের কথা যদি বলি, দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনগুলো ক্ষারধর্মী হয় এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা পালন করে। H1, H2, H3, H4 চার ধরনের হিস্টোন প্রোটিন থাকে, নামগুলো মনে রাখবা। এবং H2 যে হিস্টোন প্রোটিন আছে সেটা আবার A ও B দুই ধরনের হয়ে থাকে। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। নন হিস্টোন প্রোটিনগুলো অ্যাসিডধর্মী হয়ে থাকে এবং আমরা জানি পানিতে অদ্রবণীয় হয়। ক্রোমোজোমে প্রায় 500 ধরনের নন হিস্টোন প্রোটিন থাকে। বিভিন্ন ধাতব আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, ফেরাস আয়ন থাকতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেমন ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম। এগুলো পরীক্ষায় যদি আসে যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান কি, তখন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, বিভিন্ন আয়ন এবং এনজাইমের নাম দিয়ে দিবা এবং এক দুইটা করে উদাহরণ দিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এখন আমরা ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে কথা বলবো। ক্রোমোজোমের প্রকারভেদ আমরা এর আগেও দেখেছি। আমরা যখন মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ যখন আমরা আলোচনা করেছি, তখন কিন্তু সেখানে আমরা দেখেছি যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 ধরনের হয়ে থাকে। কি কি বলতো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বা মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক, এবং টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। তোমাদের যদি বাংলাগুলো মনে না থাকে তাহলে ইংলিশগুলো লিখলেও হবে।
মেটাসেন্ট্রিক কি আমরা কিন্তু জানি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একেবারে মাঝখানে থাকে সেটাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি বি অক্ষরের মতো দেখায়। সোলানাম ডায়াগ্রামে যতগুলা ক্রোমোজোম থাকে সবগুলোই হচ্ছে মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে অল্প একটু একপাশে সরে যায়, তাই না, দেখতে অনেকটা এল এর মতো দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থানে থাকে, তাকে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক বলা হয়, যেটা দেখতে অনেকটা জে এর মতো। আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে এক প্রান্তে অবস্থান করে, দেখতে অনেকটা আই অক্ষরের মতো দেখা যায়, সেগুলোকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তোমরা মনে রাখবা উদ্ভিদে সাধারণত টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না, এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এই ইনফরমেশনটা তোমরা মনে রাখবা। এখানে হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদের ছবি দেওয়া আছে, দেখো এই হচ্ছে মেটাসেন্ট্রিক। এই ছবিগুলো কিন্তু আমরা আগেও দেখেছি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেসে, তাই না, অ্যানাফেসে দেখেছি যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অনেকটা ভি এর মতো হবে, মানে মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে এবং দুইটা বাহু সমান হবে, এটাই হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল এর মতো, দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা আছে মাঝখান থেকে একটু এক পাশের দিকে সরে গিয়েছে, যার কারণে একটা বাহু একটু বেশি লম্বা হয়েছে আর একটা বাহু একটু খাটো হয়েছে, যেটা দেখতে অনেকটা এল এর মতো। অ্যাক্রোসেন্ট্রিক দেখতে অনেকটা জে এর মতো, মানে সেন্ট্রোমিয়ারটা আরো এক প্রান্তে চলে গিয়েছে একটা বাহুর, এবং একটা বাহু একটু কম খাটো, মানে একটু খাটো, এবং একটা বাহু একটু বেশি লম্বা। টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে দেখতে অনেকটা আয়ের মতো হয়। ছেলেরা খেয়াল করে দেখো, এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা বাহু কিন্তু খুবই ছোট দেখানো হয়েছে, আরেকটা বাহু অনেক লম্বা আয়ের মতো। কেউ কেউ মনে করেন যে টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে এই বাহুটা, এই যে ছোট্ট যে অংশটা দেখতে পাচ্ছ, এটা অনেক সময় থাকে, অনেক সময় নাও থাকতে পারে, মানে সেন্ট্রোমিয়ারটা অনেক সময় একদম একটা প্রান্তে থাকতে পারে, ঠিক আছে, দেখতে অনেকটা আয়ের মতো। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ হুবহু এরকম করেই পরীক্ষার খাতায় আঁকবা। যদি ক্রোমোজোমের প্রকারভেদ 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংজ্ঞা সহ ছবি সহ দেখাতে হবে, এবং ছবিগুলো তোমরা যাচ্ছে তাই ভাবে আঁকো, মনে করো যে কোনো একভাবে এঁকে দিলেই হবে সেটা না, তোমাদের সংজ্ঞার সাথে যেন ছবির মিল থাকে, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা যেন ছবিতে স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে, সেভাবে তোমরা ছবিটা আঁকবা। এখন আমি ক্রোমোজোমের কাজের কথা যদি বলি, ক্রোমোজোমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এরা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বহন করে বা স্থানান্তর করে। এটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি, আমরা কোষ বিভাজন অধ্যায়েও দেখেছি যে ক্রোমোজোমকে বংশগতির ধারক বাহক বলা হয়। কেন? কারণ আমরা দেখেছি যে ক্রোমোজোমের মাধ্যমে সাধারণত এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বৈশিষ্ট্যগুলো বহন করে বা বৈশিষ্ট্যগুলো যায়, তাই না? এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আমরা জানি যে ডিএনএ এর মধ্যে জিন থাকে, যে জিনগুলো আমাদের বৈশিষ্ট্য বহন করে, এবং এই বৈশিষ্ট্যগুলো কি করে আমাদের বাবা মা থেকে পরবর্তী জেনারেশন বা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়, যার কারণে ক্রোমোজোমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এবং আমরা সহজেই বুঝতে পারছি এই ক্রোমোজোম হচ্ছে ডিএনএ ধারণ করে, মানে ক্রোমোজোমের খণ্ডকে ডিএনএ বলা হয়। কোষ বিভাজনে সহায়তা করে, প্রত্যক্ষ ভূমিকা পালন করে, ডিএনএ এর ছাঁচ অনুসারে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণে সহযোগিতা করে। আমরা এইটা প্রোটিন সংশ্লেষণ বা ট্রান্সক্রিপশন এবং পরবর্তীতে ট্রান্সলেশনে দেখব। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এই অংশটা আমরা সেখানে ডিটেল বুঝবো। তোমরা শুধু এখানে মনে রাখো যে ডিএনএ এমআরএনএ তৈরির ছাঁচ হিসেবে ব্যবহার হয়, এবং এই এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ হয়। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণ করা যায়, এটা আমরা জানি, যার কারণে সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। এই হচ্ছে আমার আজকের ক্লাস, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের প্রকারভেদ। আমি এখন ক্লাস শেষ করছি। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন নিয়ে কোনো আলোচনা থাকে, এখন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব।